1947 সালে ভারতলক্ষ্মী স্টুডিওতে অরুণ কুমার চট্টোপাধ্যায়ের নামে এক যুবক প্রথম মুভি ক্যামেরার সামনে দাঁড়ালো। মাত্র একদিনের কাজ, একটি দৃশ্যে অভিনয়। এই অরুণ কুমারই একদিন বাংলা সিনেমার মহানায়ক হয়ে উঠবেন, টালিগঞ্জের সিনেমার ডেমোগ্রাফি আমূল বদলে দেবেন, কেউ ভাবতেই পারেনি। প্রথম ছবি মুক্তি পায়নি। 1947 থেকে পরপর ফ্লপ। অরুণ কুমার থেকে উত্তম কুমার নাম নিয়েও ফ্লপ। ফ্লপ মাস্টার জেনারেল তার নাম হয়ে গিয়েছিল, কিন্তু তিনি আশা ছাড়েননি। নিঃশব্দে অপেক্ষা করছিলেন ঘুরে দাঁড়ানোর টার্নিং পয়েন্টের জন্য। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আঞ্জনা আঞ্জনিয়া। বন্ধুরা, তোমাদের সকলকে আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। উত্তম যখন সিনেমায় আসছেন তখন প্রমথেশ বড়ুয়ার যুগ প্রায় শেষ। বাংলা সিনেমার নায়কেরা হলেন তখন অসিত বরণ, রবীন মজুমদার, জহর গঙ্গোপাধ্যায়, বিকাশ রায় প্রমুখেরা। টানা 5 বছর যখন একের পর এক ফ্লপ ছবির মুখোমুখি হচ্ছেন, তখন কিন্তু মাঠ ছেড়ে পালাননি উত্তম, বরং নানাভাবে নিজেকে তৈরি করছিলেন। ব্যর্থতা, অপমান, বঞ্চনা সবকিছুকে নীরবে মেনে নিয়ে নতুন যুগের জন্য নিজেকে নির্মাণ করছিলেন তিনি। এটা উপলব্ধি করেছিলেন যে বাংলা সিনেমায় যে মঞ্চঘেঁষা অভিনয় চলছে তার থেকে বার করে আনতে হবে টালিগঞ্জের সিনেমাকে। উত্তম কুমার ছোটবেলা থেকে হলিউড ছবি দেখতে দেখতে বড় হয়েছেন। তার বাবা ছিলেন মেট্রো সিনেমার প্রজেক্টর অপারেটর, আর মেট্রো তখন হলিউডের মেট্রো গোল্ডেন মেয়ারের নিজস্ব প্রেক্ষাগৃহ। স্বাভাবিকভাবেই হলিউডের অভিনয় ধারা উত্তমকে বিশেষভাবে প্রভাবিত করেছিল। সেটাই তার চলচ্চিত্র অভিনয়ে আনতে চাইছিলেন, কিন্তু টালিগঞ্জের চালু প্রথা ভাঙতে তার সময় লেগে গেল 5-6টা বছর। সেই সময়টা সম্পর্কে তিনি এক সাক্ষাৎকারে বলেছেন, সেই সময় ডিরেক্টরেরা আমার হাত ছেড়ে দিয়েছিল। ধরুন, সেই 1947-এর মায়াডোর থেকে শুরু করে 1952-র সঞ্জীবনী পর্যন্ত এই সুদীর্ঘ 5-6 বছরে আমি ইন্ডাস্ট্রিতে সব রকম অপমান সহ্য করেছি। যেমন কন্ট্রাক্ট সই করতে যাচ্ছি, প্রযোজক হাত থেকে কন্ট্রাক্ট ছিনিয়ে নিলেন। যে ছবির নায়ক হব বলে জানি, অন্য নায়ক নিয়ে তার মহরত হয়ে গেল। গানের জলসায় গান গাইতে যাচ্ছি, আসর শেষ হয়ে গেছে, ডাক পড়েনি। এই রকম হিউমিলেশনের মধ্যে উত্তম কোনো আশা না ছেড়ে নিজেকে নির্মাণ করেছেন স্বপরিকল্পিতভাবে। ফল পেলেন 1952-তে। অভিনেতা হিসাবে স্বীকৃতি পেলেন বসু পরিবার। এই ছবিতে উত্তমের সঙ্গে অভিনয় করেন সুপ্রিয়াও। নায়িকা নন, উত্তমের বোনের ভূমিকায়। একদিকে মধ্যরাত্রি, স্বাধীনতা, দেশভাগ, দাঙ্গার ভয়ঙ্কর স্মৃতি, ভিটেমাটি হারিয়ে মধ্যবিত্ত তখন পথে। রোজই ট্রেন ভর্তি শরণার্থী, ছিন্নমূল পরিবার। এরই মধ্যে মর্তের দেবদূত যেন উত্তম কুমার। 1954 মুক্তি পেল উত্তম সুচিত্রার অগ্নি পরীক্ষা। সুচিত্রার সঙ্গে তার প্রেমের রূপকথার শুরু। সেই অসময়ে ভঙ্গুর বাঙালি জীবনে এক নতুন স্বপ্নের দরকার ছিল। সেই স্বপ্নই নিয়ে এলো উত্তম সুচিত্রার সোনার জুটি। এই প্রেমের ফ্যান্টাসিকে সাদরে আঁকড়ে ধরল সব হারানো এক জেনারেশন। আর উত্তম এটাকে পুঁজি করে ক্রমাগত আপোষহীন লড়াই চালিয়ে গেলেন এক তারকা ইমেজের সন্ধানে। এবং শেষ বাংলার প্রথম ও শেষ স্টার হলেন তিনি। উত্তমের এই উত্তরণের সময় তাকে কিন্তু সযত্নে লক্ষ্য রাখছেন
সত্যজিৎ রায়। তখন তিনি চলচ্চিত্র পরিচালক হননি। সেই সময় উত্তম কুমারের অন্তত 3টি ছবি তিনি দেখেছিলেন। এ কথা তো নিজেই লিখেছেন তিনি। প্রথম দর্শনেই সত্যজিতের মত, তিনি বলেন, প্রথম ইমপ্রেশন অবশ্যই ভালো ছিল। উত্তমের চেহারা ভালো ছিল, একটি নির্দিষ্ট উপস্থিতি ছিল, আচরণে স্বাচ্ছন্দ্য ছিল এবং তার অভিনয়ে নাটকের কোনো ছাপ ছিল না। পথের পাঁচালীর মুক্তির 1 বছর আগেই অগ্নিপরীক্ষায় উত্তম নায়ক হয়ে ওঠেন। এই সময় থেকেই বাংলা সিনেমায় এক আপাত নতুন রূপকথার জন্ম হলো। আর পরেই বাংলা সিনেমাকে সাবালক করে তুললেন সত্যজিৎ রায়। সমান্তরালে টালিগঞ্জ কিন্তু সাবালক হয়ে উঠল না। বাংলা বাণিজ্যিক সিনেমার ধারা একমুখী নির্ভরশীল রইল উত্তম সুচিত্রা নামক রহস্যময় সোনার জুটির ওপরই। সন্দেহ নেই, বাণিজ্যিক সিনেমার এই জুটি ইতিহাস গড়েছে, বাঙালির প্রেমকে নতুন করে সংজ্ঞায়িত করেছে। এই জুটির সাফল্যের পেছনেও তো লুকিয়ে আছে উত্তমের নায়ক থেকে তারকা হওয়ার গোপন চাবিকাঠি। কেন তারা আজও বাংলা সিনেমার হরগৌরী? উত্তম সুচিত্রার রহস্যময়তার রসায়ন আজও কিন্তু অমর হয়ে আছে। কিন্তু স্টার তো কেউ একদিনে হয়ে ওঠেন না। তারকা নির্মাণের অবশ্যই এক প্রক্রিয়া আছে, তার সঙ্গে জড়িয়ে আছে আমাদের আর্থসামাজিক জীবন এবং আরও অনেক কিছু। উত্তম কুমারের তারকা সত্তা গণমাধ্যম, দর্শক চাহিদা, সামাজিক মূল্যবোধ এবং রাষ্ট্রীয় পরিসরে গঠিত হয়েছে। উত্তরাধুনিক দার্শনিক মিশেল ফুকোর ভাষায় এটা হলো কনস্ট্রাক্টেড সাবজেক্ট। ব্যাপারটা অনেকটা এইরকম। তার মতে ব্যক্তি বা সত্তা কোনো স্বতঃস্ফূর্ত সার্বজনীন বা চিরন্তন সত্তা নয়, বরং এটি সমাজ, জ্ঞান এবং ক্ষমতার নেটওয়ার্কের মধ্য দিয়ে নির্মিত একটি কনস্ট্রাক্ট, এক নির্মাণ। অর্থাৎ ব্যক্তি অথবা সাবজেক্ট বা বিষয় কোনো পূর্বপ্রদত্ত আত্মনির্ভর সত্তা নয়, বরং ইতিহাস নির্ভর, জ্ঞান নির্ভর এবং ডিসকোর্স নির্ভর একটি নির্মাণ। ব্যক্তি উত্তম বিপরীতে স্টার উত্তম নির্মাণের মধ্যে রয়েছে এক অবিনির্মাণ। উত্তম কুমার নামটি শুধুমাত্র একজন অভিনেতাকে বোঝায় না, বরং এটি এক সাংস্কৃতিক কনস্ট্রাক্ট, একটি প্রতিমা, একটি অনুভূতির নাম। আমরা দেখি কিভাবে ব্যক্তি উত্তম কুমার এবং তার নির্মিত তারকা সত্তা একে অপরের ভেতর মিশে যায়, কখনো একে অপরকে প্রশ্ন করে। কিভাবে উত্তম কুমারের সত্তা একাধিক স্তরে নির্মিত এবং সেই নির্মাণ দর্শক, গণমাধ্যম ও দর্শকের সঙ্গে জড়িয়ে আছে। উত্তম কুমার এক সাংস্কৃতিক কনস্ট্রাক্ট। উত্তর আধুনিক তত্ত্বের আলোকে আমরা দেখতে পারি তিনি কিভাবে বাস্তব ও কল্পনার সংযোগস্থলে দাঁড়িয়ে নির্মাণ করেন এক বহুরৈখিক ন্যারেটিভ, যেখানে ব্যক্তি ও প্রতিমার বিভাজন প্রায় মুছে যায়। উত্তম কুমারকে ঘিরে যে সাংস্কৃতিক চিত্র ও ভাষ্য গড়ে ওঠে তা মূলত পুনর্নির্মাণের ফসল। যেমন অভিনেতা দেব, জিৎ কিংবা প্রসেনজিৎ সকলেই কোনো না কোনোভাবে উত্তমের ছায়া বহন করে। এটা এক ধরনের কালচারাল প্যাস্টিজি। প্যাস্টিজি শব্দটি এসেছে ইতালির ভাষা থেকে, যার অর্থ মিশ্রণ। উত্তর আধুনিক যুগে এই শব্দটি সাংস্কৃতিক ও শিল্পচর্চায় ব্যবহার হয় এমন কোনো কৌশল বোঝাতে, যেখানে পুরনো শৈলী, ভাষা বা আঙ্গিক অনুকরণ করে নতুন কিছু নির্মাণ করা হয়, কিন্তু তা কোনো কারণেই প্যারোডি নয়। উত্তম আজও সব অর্থেই মহানায়ক। মহানায়ক শব্দটি একটি মেটা ন্যারেটিভ যা সমাজ গড়ে তুলেছে। সেখানে উত্তমের অভিনয়,
অভিনয় পরিসীমার বাইরে গিয়ে হাইপার রিয়েল জগতে তৈরি করে এক সাংস্কৃতিক জিজ্ঞাসা। যেমন উত্তম কুমার পর্দায় যে প্রেমিক বা নায়ক চরিত্র অভিনয় করেন তা বাস্তব জীবনে পুরুষের তুলনায় অনেক বেশি আদর্শ এবং আকাঙ্ক্ষিত। এই আদর্শ হাইপার রিয়াল উত্তমকে আমরা বিশ্বাস করতে শিখি, যা বাস্তবের উত্তমকে ভুলে গিয়ে। কে বাস্তব? উত্তম কুমার না উত্তম অভিনীত চরিত্রগুলো? প্রশ্নটা সেখানেই। বিদেশে যেমন পণ্ডিত দার্শনিকরাও পপুলার সিনেমার নায়ক নায়িকাদের আধুনিকত্বর ভাবনায় বিনির্মাণ করেছেন। যেমন দার্শনিক লেখক রোলা বার্থের ফেস অফ গার্বো লেখাটির কথা আমাদের জানা। এটির বিষয় হলিউড যৌন প্রতিমা গেটা গার্বোকে নিয়ে। আবার ঠিক বিনির্মাণ পথে না হলেও একবারে হলিউড তারকা ব্রিজিট বার্দোকে অন্যভাবে দেখেছেন ফরাসি অস্তিত্ববাদী দার্শনিক লেখক সিমন দ্য বোভয়া তাঁর বার্দো ললিতা সিন্ড্রোম লেখাতে। এই রকম আরও অনেক পাওয়া যেতে পারে, কিন্তু টালিগঞ্জের প্রায় 8 দশক ধরে টিকে থাকা মিথ উত্তমকে নিয়ে এখনো কোনো কাজ হয়নি। অথচ বাংলা চলচ্চিত্রে নির্মাণ সবচেয়ে বেশি দেখা যায় উত্তম কুমারের ক্ষেত্রেই। তার স্টারডম, তার রোমান্টিক ইমেজ, সমাজে তার অবস্থান এবং তার নিজস্ব জীবনযাত্রা সব মিলিয়ে তাকে দেখা যায় এক সাংস্কৃতিক প্রতিসাম্যের রূপে। উত্তম শুধু একজন অভিনেতা নন, তিনি এক সামাজিক চেতনার নির্মিত মিথ। তবে এটা ঠিক লেখালেখির ক্ষেত্রে না হলেও সত্যজিৎ রায় চলচ্চিত্রে সেটা করে ফেলেছেন। সত্যজিৎ রায়ের নায়ক শুধুই একটি মনস্তাত্ত্বিক চলচ্চিত্র নয়, এটি উত্তরাধুনিক আত্মবিচার ও মিথের নির্মাণ ভাঙনের শ্রেষ্ঠ উদাহরণ। এই ছবিতে উত্তম কুমার অভিনয় করেছেন অরিন্দম মুখার্জির চরিত্রে, যিনি নিজের স্টারডম, সম্পর্ক, ব্যক্তিগত ব্যর্থতা ও অতীতের অপমানের স্মৃতি নিয়ে গভীরভাবে সংশয়গ্রস্ত। ছবির কাঠামোতে নিজেই উত্তরাধুনিক বাস্তবতা ও স্বপ্ন, আলাপ ও স্মৃতি একে অপরের সঙ্গে জড়িয়ে থাকে। এই চলচ্চিত্রে রয়েছে অন্তরিক্ষ বোধ, নির্লিপ্ত সংলাপ, ফ্ল্যাশব্যাকের মাধ্যমে সময়ের অস্থিতিশীলতা। অরিন্দম মুখার্জি জানেন তিনি একটি চরিত্র, কিন্তু এই চরিত্রের ওপর তার নিয়ন্ত্রণ নেই। এই আত্মসচেতনতা এবং নিজের অস্তিত্বের সংকটই তাকে উত্তরাধুনিক সাবজেক্ট করে তোলে। চলচ্চিত্রের ক্লাইম্যাক্সে যখন অরিন্দম আত্মসমালোচনায় বলেন, সবাই শুধু নাম চায়, আমি কি চাই সেটাই আর জানি না, তখন যেন উত্তম তার চরিত্রের মধ্যে হারিয়ে যাচ্ছেন। মিথ বাস্তবতাকে গ্রাস করছে। বাঙালি জীবনে উত্তমের জন্মশতবর্ষে মৃত্যুর ৪৫ বছর পরেও সেই স্বপ্ন বাস্তব, সেই মিথ নিছক রিল নয়, রিয়েল। বন্ধুরা, আজকের এই ভিডিওতে এতক্ষণ যা তোমরা শুনলে, এটি লেখক চণ্ডী মুখোপাধ্যায়ের লেখা উত্তম সুচিত্রা সৃষ্টি ও নির্মাণ বইটি থেকে নেওয়া। আমাদের চিরকালীন মহানায়কের প্রতি অনন্ত শ্রদ্ধা জানিয়ে আজকের এই ভিডিও এখানেই শেষ করছি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি ছোট্ট করে লাইক দিও, শেয়ার করো বন্ধুদের সাথে, কমেন্ট করে জানিও তোমাদের মতামত। যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদের জন্য আমার অনেক ভালোবাসা এবং অনেক ধন্যবাদ। আজ তাহলে বিদায় বন্ধু, দেখা হবে পরের ভিডিওতে।
ভালো থেকো, সুস্থ থেকো, সঙ্গে থেকো।